ঘুম যখন ভাঙে রিদি তখন সে নিজেকে নিজের সব থেকে পরিচিত জায়গায় আবিষ্কার করে। রিদি চোখ ডলে ভালো করে তাকায় চারিদিকে অনুভব করে, হ্যাঁ, সে তার নিজের রুমে আছে, তার গ্রামে আছে। রিদি লাফিয়ে ওঠে। এখন সে এখানে কি করে আসলো বা কিভাবে কি হলো এসব কথা মাথায় আনার সময় নেই। এখন সময়টা জাস্ট তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরার। রিদি গিয়ে দেখে তার বাবা বসে আছে। বাবা! রিদি দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে। আজিজ রহমান মেয়েকে জড়িয়ে ধরেন। কেমন আছিস মা? বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি মা। তোকে দেখতে পেয়ে আরও ভালো লাগছে। রিদি বাবার মুখের দিকে তাকায়। বাবা, আই মিস ইউ টু মাই প্রিন্সেস। রিদির চোখে জমে থাকা পানি মুছিয়ে দেয় আজিজ রহমান। আরাম পাশে বসে মেয়ে আর বাবার ভালোবাসার মুহূর্তগুলো দেখছে। মারে, বলছিলাম যে জামাই কি খায় তোর চাচিরে একটু বলে আয়। চাচি অনেক চিন্তায় আছে কি বানাবে কি না বানাবে। প্লিজ বাবা, এত চিন্তিত হবেন না আমার জন্য। রিদি আরামের দিকে তাকায়। এখন তার হুঁশ আসে। আপনি খাননি সকালে কিছু? এখানে আসতে আসতে দেরি হয়ে গেছে। বাবা, চাচি কোথায়? রান্নাঘরে। রিদি রান্নাঘরের দিকে চলে যায়। সেখানে হরেক রকম মিষ্টি আর ফল আর অনেক কিছু সব আরহাম নিয়ে এসেছে। রিদিকে দেখে পপি বেগম বললেন, মারে, জামাই কত কিছু আনছে। উনি খায় কি সকালে? আমি কি খাওয়া রান্না করুম? চাচি, এত চিন্তিত হবার কিছু নেই। তুমি কি রান্না করেছো সকালে? পরোটা, ডিম ভাজি আর কলিজা ভুনা, এগুলোই খাবে সে। খাবার কই দাও, আমি নিয়ে যাচ্ছি। খাবে তো এসব? জামাই আমাকে বিদেশি, জামাই বিদেশি বিয়ে করেছে দেশি। এখন এত কথা বলো না, দাও। ওই তো ওখানে রাখা। রিদি সব খাবার সাজিয়ে নেয়, সঙ্গে ফল কেটে নেয় আর এক কাপ কফি। রিদি খাবার নিয়ে আরামের সামনে রাখে। আরাম ফোন থেকে চোখ সরিয়ে রিদির দিকে তাকায়। রোজ রোজ এক ব্রেড, বাটার, ডিম, দুধ, জুস এসব খেয়ে আর কতদিন? এই খাবারগুলো খান পর থেকে শুধু এই সব খেতে মন চাইবে। আরাম ফোনটা রেখে হাত ধুয়ে খাওয়া শুরু করে, কোনো কথা না বলে। আসলে খাবারগুলো মজা। রিদি আরামের খাওয়ার দিকে তাকিয়ে আছে। আরাম রিদির সামনে খাবার ধরে। রিদি একটু অবাক হয়। আরাম ইশারায় খেতে বলে রিদিকে। রিদিও চুপচাপ খেয়ে নেয়। আজিজ রহমান জামাইকে নিজের হাতে মেয়েকে খাইয়ে দিতে দেখে ভীষণ খুশি হন। ই আল্লাহ, আমার মেয়ে জামাইকে এভাবে সুখী রাখুন সব সময়। আমিন। আরামের কাছে রিদির রুমটা ভীষণ ছোট, কারণ সে নিজে রিদির রুমের থেকে বড় একটা ওয়াশরুম ব্যবহার করে। যদিও আরাম এ বিষয়ে কিছুই বলেনি, তবে রিদির কেমন লাগছে। আপনি শুয়ে পড়ুন যদি আপনার খারাপ লাগে। ইটস ওকে। আমি কম্বল এনে দিই? না, আমি শাওয়ার নিতে চাই। শাওয়ার? বলছিলাম যে আমি গরম পানি দিচ্ছি, এরপর যান। রিদি গিয়ে গ্যাসে পানি বসায়। কিরে রিদি, কী করছিস? আমাকে দে। না চাচি, থাক, উনি গোসল করবে তাই পানি দিয়েছি। ও, জামাইয়ের কষ্ট হবে তাই না? এখানে বিয়ে যখন করেছে কষ্টটাও না হয় করিয়ে নেবে। তুমি অত চিন্তা করো না। রিদি গরম পানি নিয়ে ওয়াশরুমে দেয়। আরহামকে গোসলে পাঠায়। আরহাম ওয়াশরুমে এসে দেখে রিদি ওর প্রয়োজনের সব কিছু একটা টুলে গুছিয়ে রেখেছে। আরহামের মনের মাঝে ভালো লাগা কাজ করে। মেয়েটা তার কথা ভাবে, এটাই অনেক। দুপুরে হরেক রকম খাবার রান্না হয়েছে। আজিজ রহমান জামাই এসেছে বলে কত রকম বাজার করেছে। গ্রাম তো, মা না থাকলেও চাচি পুপুরে মিলে সব রান্নাবান্না শেষ করে। এদিকে আরাম এসেছে বলে আজিজ রহমান রিদির খালা এবং বোনকে ডাকে। ওদের বাসে একটু দূর হয়, আসতে একটু দেরি হয়, তবে দুপুরের দিকে ওরা চলে আসে। রিদি খালামণিকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, জড়িয়ে ধরে। খালামণি, কেমন আছিস মা? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাদের জামাই কই? সালেহা বেগম আরামের দিকে এগিয়ে যায়। আরাম ভদ্রভাবে সালাম দেয়। আসসালামু আলাইকুম খালামণি। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ। খাওয়া কেন ছাড়লে? বসো বসো। সালেহা বেগম বোরখা খুলে আরহামকে সার্ভ করে। রিদিও সব বিষয় খেয়াল রেখেছে আরহামের। আরাম খাওয়ার লোকমা মুখে দেওয়ার আগে রিদিকে উদ্দেশ্য করে বলে, তুমিও বসো। আমি? হ্যাঁ রিদি, বস মা, আমি আসছি না, অত চিন্তা কিসের? বাবা, দোলাবাইয়ের দেখি ভীষণ টান বোনের জন্য। পেছন থেকে মীরার কণ্ঠ শুনে সবাই পেছনে ফিরে। আরহাম কিছুটা কনফিউজ। রিদি আরহামকে উদ্দেশ্য করে বলে, আমার বোন মীরা। আরহাম কিছুই বলে না, তবে মীরা গিয়ে আরহামের পাশে বসে। আরহাম কোনো প্রতিক্রিয়া দেখায় না। খাওয়া শেষ করে রিদি আরহামকে নিয়ে রুমে চলে আসে। আমাদের কাল সকালে চলে যেতে হবে। আরহামের কথাটা শুনে রিদির ভীষণ খারাপ লাগলো, কিন্তু আরহাম তাকে বাড়ি থেকেই বলেছে একদিনের বেশি থাকতে পারবে না। ঠিক আছে। রিদি ওয়াশরুমে যায়। সেখান থেকে বেরিয়ে নিজের চুলগুলো আঁচড়ে নেয়। গোসল করবার পর চুল আঁচড়ানো হয়নি তার। আয়নার সামনে এসে চুলগুলো সুন্দর করে আঁচড়ে নেয়। পিছে ফিরে দেখে আরহাম চোখ বন্ধ করে আছে। রিদিরও টায়ার্ড লাগছে, তাই আরামের পাশে গিয়ে নিজেকে এলিয়ে দেয়। চোখ বন্ধ করতে কেমন ঘুম চলে আসে রিদির। আরাম নিজের পাশে কারোর উপস্থিতি টের পেয়ে পাশে ফিরে। মেরুন রাঙা সুতি শাড়ি, ব্লাউজটাও মেরুন।
ফর্সা শরীরে কি ফুটেছে, চুলগুলো আধ ভেজা। শুয়ে পড়ার কারণে পিঠ থেকে শাড়িটা খানিকটা সরে গেছিল, এতে উন্মুক্ত পিঠ দৃশ্যমান, কোমর পর্যন্ত কম্বল টানা তার। হৃদিকে পেছন থেকে দেখে কেমন নেশা লাগছে আরহামের। আরহাম ধীর গতিতে হৃদির কাছে চলে যায়, হৃদির পিঠে চুল সরিয়ে সেখানে চুমু খায়। হঠাৎ করেই ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে হৃদি কেঁপে ওঠে, চোখ খুলে পেছনে তাকায়। হৃদি পেছনে তাকানোর সঙ্গে সঙ্গে আরহামের মুখের সামনে চলে আসে। দুজনের ভেতরে এখন ইঞ্চিয়ের তফাৎ নেই। আরাম কোনো কথা না বলে হৃদির ঠোঁট আঁকড়ে ধরে। হৃদি বেশ অবাক হয়ে যায় আরামের কাণ্ডে, তবে সে কোনো বাধা দেয় না, আরামকে তার কাজ করতে দেয়। আরাম হৃদির শাড়ির আঁচলের নিচ দিয়ে ব্লাউজের হুকে হাত দেয়। হৃদি কেঁপে ওঠে, হৃদির কম্পন আরামকে আশকারা দেয় বারবার। আরাম হৃদির ব্লাউজের হুক সহ ওর ব্লাউজটাই খুলে ফেলে। হৃদি চোখ বন্ধ করে রেখেছে। শাড়িটা সুতি হলেও বেশ ভালোই সব বোঝা যায়। আরাম হৃদির উন্মুক্ত বুকের দিকে এক নজরে তাকিয়ে আছে। এত নেশা কেন এখানে, এত আদর কেন? আরাম একটানে হৃদির শাড়িটা খুলে ফেলে। হৃদি আরামের বুকে মুখ লুকায়। লুকানোর কিছু নেই জান, সবই আমি দেখে ফেলেছি। আরাম হৃদির পুরো শরীরে ভালোবাসার পরশে ভরিয়ে দেয়। মীরা কি ভাবছিস এত? ভাবছি মা, হৃদির সঙ্গে আরামের বিয়েটা কিভাবে হয়েছিল। এত কিছু না জানলেও চলবে। ইস, তুমিও না। বিকাল সময় যাই, ওদের ডাকে একটু হেঁটে আসি। এই দাঁড়া, কি হয়েছে মা? এখন হৃদি সিঙ্গেল নেই, ওর ঘরে এখন ওর বর আছে কাজে, এখন ওদের বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। আম্মু, কাল তো চলেই যাবে, আর কি দেখা হবে? তারপরও তুমি এখন যাবে না কেন? তুই কি বড় হোসনি বেয়াদব? এইসবও বুঝিয়ে দেওয়া লাগে? মীরা মুখ ভেঙচে দেয়। সালেহা বেগম বেরিয়ে যায় রুম থেকে। সালেহা বেগমকে বের হতে দেখে মীরা হৃদির রুমের দিকে যায়। হৃদির রুমের সামনে এসে থেমে যায়, কারণ রুমটা ভেতর থেকে দেওয়া। মীরা চলে আসবে এমন সময় হৃদির কণ্ঠ শুনতে পায়। ছাড়ুন এবার, যান, এত দ্রুত হাঁপিয়ে কেন ওঠো? ছাড়ুন, আমরা তো আমাদের বাড়িতে কেউ চলে আসলে তাহলে আজই বাড়িতে চলে যাব। বেশরম, তোমার জন্য। আরাম হৃদিকে আর কিছু বলতে না দিয়ে ওর ঠোঁট আঁকড়ে ধরে। ওদের এগুলো কথা শুনে মীরার কেন জানি না প্রচণ্ড রাগ হচ্ছে। মীরা সেখান থেকে সোজা নিজের রুমে চলে যায়। রুমে এসে গদগদ করতে করতে বসে পড়ে বিছানায়। এত রাগ কেন হচ্ছে? উফ, কন্ট্রোল মীরা। সন্ধ্যার পর হৃদি নিরিবিলি ঘুমিয়ে আছে। শরীরে তার সুতার টুকরো নাই, গায়ে কম্বল টানা। এত বেশি টায়ার্ড যে মন চাইল না জামাটা পরতে। তবে আরহামের ইচ্ছে থাকলে ঠিকই হৃদিকে কিছু পরিয়ে দিত। আরহাম চায়নি হৃদিকে কিছু পরাতে। এভাবে দেখতে ভীষণ ভালো লাগছে তার হৃদিকে। আরহাম হৃদির পাশে বসে আছে, হৃদির মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। হৃদির মুখে হাত দিয়ে স্লাইড করে ওর ঠোঁটে হাত রাখে। হৃদির কোনো নড়চড় নেই। মায়াবী, ভীষণ মায়াবী। এ মায়া আমাকে আটকে ধরে রেখেছে। এ মায়ের আগুনে জ্বলে যাচ্ছি আমি। তুই শুধু আমার জান, আর কেবলমাত্র আমার। আরাম হৃদির কপালে চুমু খায়। আরামের ঠোঁটের স্পর্শ কপালে পড়তে হৃদির চোখ খুলে যায়। পিটপিট করে আরামের দিকে তাকায়। আরাম মৃদু হাসে, হৃদিও হাসে। হৃদির হাসি মাখা গালে চুমু খায় আরাম। এমন সময় দরজা নকের শব্দে হৃদি ফিরে তাকায়। হৃদি নিজের অবস্থা বুঝে বেশ লজ্জা পায়। যান, একটু দেখুন কে। আরাম বিছানা ছেড়ে উঠে দরজা হালকা খুলে দেখে মীরা দাঁড়িয়ে। মাথাটা হালকা বের করে জিজ্ঞেস করে, কি এত রুট কেন ভাই আপনি? হৃদি কই? চলুন ঘুরে আসি, কাল তো চলে যাবেন। এখন তো প্রায় সন্ধ্যা হতে চলল, আপনি গাড়ি এনেছেন, সেটা করেই ঘুরবো, চলুন। ওকে, আমাকে ভেতরে যেতে দিন। আরাম পেছনে ফিরে। হৃদি জামা নিয়ে ওয়াশরুমে চলে গেছে। আরাম দরজা ছেড়ে দেয়। মীরা ভেতরে চলে আসে, চারিদিকে চোখ বোলায়। হৃদিকে কোথাও না দেখে মনে মনে একটু খুশি হয়। মীরা হৃদির আয়নার দিকে তাকায়। সেখান থেকে আরহামকে দেখা যাচ্ছে সোফায় বসে বসে ফোন টিপছে। মীরার ওড়না যদিও এক পাশে ছিল, ওড়নাটা অর্গানজা ফেব্রিকের, বাতাস পেলে উড়ে যাবে। এমনিও ওর শরীরে ভালো থাকছে না। মীরার জামার গলাটা অনেকটা ডিপ নিচু হলে সব বোঝা যাবে। মীরা ইচ্ছে করে পাশের জানালাটা খুলে দেয়। এতে করে বাইরে থেকে উত্তরে হাওয়া এসে মীরার ওড়নাটা আরামের কাছে নিয়ে ফেলে। মীরা হাসে। আরাম এক নজর ওড়নার দিকে তাকায়, এরপর আবার নিজের ফোনের দিকে তাকায়। মীরা এবার পেছন ফিরে আরামের দিকে এগিয়ে এসে আরামের দিকে ঝুঁকে যায়। আরাম সোজা মীরার দিকে তাকায়। ওর ঝুঁকার ফলে ভেতর থেকে প্রায় সবটুকুই দেখা যাচ্ছে। আরামের কিছু বলার আগে পেছন থেকে কেউ মীরাকে ওড়না পরিয়ে দেয়। মীরা ওড়না সামলে মীরা পাশে তাকিয়ে দেখে হৃদি। ও হৃদি, কখন এলি? তোর অপেক্ষায় ছিলাম। আমার অপেক্ষা ওড়না ছেড়ে আমার বডির দিকে ঝুঁকে থাকার যুক্তিটা বুঝলাম না ঠিক। মীরা এবার থতমত খেয়ে ঠিক কী বলবে বুঝতে না পেরে বলে, হৃদি চল আমরা বাইরে যাই ঘুরতে। তোরা কাল চলে যাবি তাই না? তুই যা, আমরা আসছি। মীরার মুখ ভার হয়ে যায়। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। আরাম বসে বসে হৃদিকে দেখছিল। হৃদির সব কাজ পর্যবেক্ষণ করছিল। ওর উপর একটু হলো দুর্বল হৃদি, এটা শিওর হলো আরহাম। যেতে চান কোথাও? তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। বাবা, মহিপতি এখন আমার কথা শুনে চলবে? মহিপতি হন বা মজদুর হন, ঘরে এসে বউদের কথাই সব।
রিদি মিষ্টি হাসি দেয়। ঠিক আছে, যান, উঠুন। রিদি আয়নার সামনে এসে চুলগুলো আঁচড়ে নেয়, হালকা লিপস্টিক দিয়ে নেয়। এখানে আসার সময় আরামের হাতে মিসেস খান একটা জুয়েলারি বক্স দিয়েছিল, সেটা আরাম ওকে এখানে আসলে দিয়েছে। নতুন বউকে খালি করে পাঠালে কি রকম লাগবে, তাই নিজের থেকে ভালো ডিজাইনের কিছু গয়না দিয়ে দিয়েছে। রিদি ভাবে একটা মানুষ কতটা ভালোবাসলে সব দিকে খেয়াল রাখতে পারে। মিসেস ইউনসো বাংলাদেশের নয়, কিন্তু উনি অসম্ভব ভালো একজন মানুষ। রিদি কিছু হালকা গয়না পরে নেয়। বাইরে গেলে গ্রামের মানুষ সবাই দেখবে নতুন বউ কী পরে আছে। রিদির শাড়িটা ঠিক করে চুলটা সামনে থেকে বেঁধে নেয়। আরাম শার্টের উপর জ্যাকেট পরে নেয়। জ্যাকেট পরে সামনে তাকায়। কী অপরূপ দেখাচ্ছে এই মেয়েটাকে। এটা নাকি তার বউ? বাসন্তী রঙের শাড়ি, এত মায়াবী কেন দেখাচ্ছে? আরাম রিদির সামনে গিয়ে দাঁড়ায়। রিদি ও আরামের দিকে তাকায়। এইভাবেই সেজে থেকেও সুন্দর লাগে। ঠিক আছে। রিদি আরামকে নিয়ে বাইরে চলে আসে। মীরা সেখানে দাঁড়িয়ে আছে। ওদের এত ক্লোজনেস মোটেই সহ্য হচ্ছে না মীরার। তবে বলার কিছু নাই। চল মীরা, সবাই গাড়িতে ওঠে। আরাম ড্রাইভ করছে, রিদি পাশে আর মীরা পেছনে। ডাউন টাউন রেস্টুরেন্টে, একটা 5 তারকা রেস্টুরেন্টে প্লাস হোটেল। সেখানের একপাশে রোজি আর ইরফান বসে আছে। সামনে বেশ বড় লোকি কিছু খাবার, তবে তাতে ঠিক স্বাদ আছে কি না বলা মুশকিল। মিস্টার ইরফান খান, আপনার প্ল্যান তো সাকসেস, তবে এখন কিছু করতে পারছেন না কেন? দেখুন মিস রোজি, এখন যদি আমি কিছু তাড়াহুড়ো করে করতে যাই তাহলে সেটা হবে আপনার সৌন্দর্যের মতো ক্ষণস্থায়ী। তবে আমি যদি ধীরে ধীরে স্টেপ ফেলি তবে সেটা হবে হৃদের সৌন্দর্যের মতো দীর্ঘস্থায়ী। এসবের মানে কি মিস্টার ইরফান? তেমন কিছু নয় ম্যাডাম, প্লিজ আপনি উত্তেজিত হবেন না। ইরফান ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে খেয়ে নেয়। আমাদের একটু অ্যাডভান্স ভাবতে হবে। কী রকম? খবর পেয়েছি আর আমার দিদি গ্রামে ঘুরতে বের হয়েছে। এসব খবর আমাকে দেবেন না, বিরক্ত লাগে। এত জলদি হার মানলে হবে ম্যাডাম? খেলা তো এখানে শুরু। খেলা শুরু মানে? আমি জারিফকে কল করেছি। জারিফ কি করবে? জারিফ কিছুই তেমন করবে না, তবে আমার কথা মতো দারুণ একটা বোম ফোটাবে। আপনার মাথায় ঠিক কী চলছে ইরফান? আপনি বুঝবেন না মিস রুজি। এই ট্যুর থেকে আসার পর আরামের সঙ্গে একটু চিপকে থাকবেন প্লিজ। সেটা আর বলতে। আরাম রিদি এবং মীরাকে নিয়ে একটা ব্রিজে এসেছে। এখানে মেলার মড হচ্ছে। রিদি বেশ অনেকদিন পর এখানে এসে অনেক খুশি হয়েছে। চলুন সামনে চলুন। না, সামনে যাব না, তুমি গিয়ে ঘুরে দেখো। কিছু লাগলে এই নাও, ওয়ালেট কিনে নিও। কিন্তু মীরা ওয়ালেট দেখে রিদির হাত ধরে সামনে নিয়ে আসে। আরে আরে, বর দিয়েছি, তুই রাখবি না কেন? চল দেখি কিছু আছে নাকি। রিদি আসলে এইসব পছন্দ করে না, তারপরে মীরার জোরাজুরিতে করছে বলে আর কিছু বলল না। এই দেখ চুরি, নিলে নে মীরা। ও মা, তুই নিবি না? আমার অনেক আছে, তুই নে প্লিজ। আমি নেব, তুইও নে। আচ্ছা আচ্ছা, দিন 2 সেট দিন। লোকটা প্যাকেট করে দেয়, রিদি পে করে দেয়। আরাম ফোনে কিছু কাজ করছিল, সামনের দিকে খেয়াল করা হয়নি। রিদি মীরা সাথেই ছিল। এমন সময় সেখানে জারিফ এসে রিদির হাত ধরে বসে। রিদি হঠাৎ ভয় পেয়ে যায়। এ কি জারিফ, আমাকে ছাড়ুন। না, ছাড়বো না রিদি, তুমি চলো, আমরা পালিয়ে যাই। পালিয়ে যাই মানে কি? ছাড়ো জারিফ, আরাম দেখলে তোমাকে খুন করে ফেলবে। না না, আমি জানি আরাম তোমায় জোর করেছে। চলো পালিয়ে যাই, চলো। ছাড়ো জারিফ, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। না চলো, আমার সাথে তুমি চলো। না, যাব না, ছাড়ো। মীরা হেল্প। মীরা এতক্ষণ তাকিয়ে থাকলেও রিদির কথা শুনে বলে, আরে জারিফ ছাড়ো। ছাড়ুন জারিফ, কী করছেন? জারিফ রিদিকে টেনে অন্যদিকে নিয়ে যেতে লাগে। রিদি আরামের নাম ধরে চিল্লাতে গেলে রিদির মুখ চেপে ধরে। মীরা সবটা দেখেও চুপ হয়ে থাকে, কিছু বলে না। মীরা শয়তানি হাসি হাসে। আরাম ফোন কেটে সামনে তাকিয়ে দেখে রিদি নেই, তবে মীরা আছে। আরাম অবাক হয়ে যায়। দ্রুত পায়ে মীরার কাছে চলে আসে। পদ্মা কোথায়? রিদি, আসলে আমি জানি না, অনেক চেষ্টা করলাম, কিন্তু জানেন, রিদি বলল আপনি ওকে জোর করেছেন। আর দেখুন জারিফের সঙ্গে ওই দিকটায় দৌড়ে গেল। দৌড়ে গেল মানে? তুমি আটকালে না কেন? আমি তো বুঝতে পারছিলাম না কি হলো। রিদিকে থামাতে গেলে বলল, আমাকে ঠেকাস না। আরাম আমাকে জোর করে বিয়ে করেছিল, এটাই সুযোগ, আমাকে ঠেকাস না। আরামের ফর্সা মুখ লাল বর্ণ ধারণ করে মুহূর্তে। মীরাকে ইচ্ছে করছে বসিয়ে থাপ্পড় মারতে। আরাম দ্রুত গাড়িতে উঠে সেই দিকে অগ্রসর হয়। রিদি নিজেকে ছাড়াতে চাইছে, তবে জারিফ কেমন পাগলের মতো রিদিকে ধরে রেখেছে। জারিফ একটা গাড়ি হায়ার করেছে। রিদিকে সামলাতে না পেরে রিদির মাথার পেছনে মদের বোতল দিয়ে আঘাত করে। রিদি সেন্স হারায়। আদো খোলা চোখে রিদি জানালা দিয়ে আরামের ওয়ালেটটা ফেলে দেয় মাটিতে। জারিফ রিদির ঘাড় ধরে পিছিয়ে নিয়ে আসে। তুমি ওখানে যেও না রিদি, আরাম দেখে ফেলবে। রিদি ছাড়াতে চাইলেও সম্ভব হয় না। পুরুষের শক্ত হাতের মুঠো থেকে ছাড়াতে পারে না নিজেকে। মাথার আঘাত আরও খোলাসা হয় রিদির। রিদি মাথা নুয়ে দেয়। জারিফ ধরে বসে রিদিকে। আরামের গাড়ির হেডলাইটের সামনে নিজের ওয়ালেটটা দেখে গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থেকে নেমে ওয়ালেটটা হাতে নেয়। রাগ ক্রমশ বাড়তে থাকে। আরাম দ্রুত গাড়ি চালিয়ে সামনের দিকে যায়। ফোন করে কাউকে। বস, আমার পদ্মার গায়ে একটা আঁচড় পড়লে আমি মেরে ফেলবো সবাইকে।
বস, আমরা চেষ্টা করছি। 20 মিনিট হয়ে গেল আর এখনও চেষ্টা করে যাচ্ছ? হ্যাঁ বস, প্লিজ আপনি রাগ করবেন না, আমরা চেষ্টা করছি। ড্যাম, আমি একটা ট্র্যাকার দিচ্ছি, তার লোকেশন ট্রাই করো। ওকে বস। আরাম লোকদেরকে হৃদের হাতের আংটির ভেতর সিক্রেট ট্র্যাকার লাগানো আছে সেটা লোকেশন বের করতে দেয়। আসলে আরাম চাইছিল এমনই সে হৃদিকে পেয়ে যাক, তাহলে ওই পার্সোনাল ট্র্যাকারটা পরবর্তীতে কাজে লাগতো আর ওর অ্যাক্সেস ও কারোর কাছে না থাকতো। তবে না, এখন আর হচ্ছে না। আরাম দ্রুত গাড়ি চালাচ্ছে আর চারদিকে খুঁজছে। আজিজ রহমান সহ সালেহা বেগম এবং হৃদির চাচা চাচি বসে আছে ড্রয়িং রুমে। সেখানে মীরা একা বাসায় প্রবেশ করে। মীরাকে একা দেখে সবাই অবাক হয়। সালেহা বেগম জিজ্ঞেস করেন, কী রে মীরা, ওরা কই? মীরা এবার কাঁদো কাঁদো কণ্ঠে বলে, কার সঙ্গে বোনের বিয়ে দিয়ে দিলে? কার সঙ্গে বিয়ে দিলাম মানে? কি হয়েছে? আজিজ রহমান এগিয়ে আসে। মীরা, মা কি হয়েছে? খালু, আহরাম ভীষণ খারাপ। কি করেছে? হৃদির সঙ্গে বাজারে জারিফের দেখা। জারিফ? হ্যাঁ জারিফ, রফিক কাকার ছেলে জারিফ হৃদিকে দেখে এগিয়ে এসে বলল, কি ব্যাপার হৃদি, তোমার কি খবর? এটা শুনে হৃদি কিছু বলবে তার আগে আরহাম হৃদির গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আজিজ রহমানের হৃদয় কেঁপে ওঠে। থাপ্পড়? কিন্তু কেন? আমার মেয়েটা কি করেছে? কিছু করেনি খালু, কিছু যদি করতো তাহলে তো মানতাম। কিছু করেনি, ওকে জোর করে শহরে নিয়ে গেল, কোনো কথা শুনল না। আজিজ রহমানের চোখে পানি চিকচিক করে ওঠে। আমার মেয়েটা? সালেহা বেগম এগিয়ে আসেন। তুই ঠিক বলছিস তো? মা, আমি ভুল বলবো কেন? ভুল বলে আমার লাভ কি? লাভ কি তা তুই জানিস। দুলাভাই, আপনি এত ভেঙে পড়বেন না। জামাই মেয়েকে যথেষ্ট ভালোবাসে, আমি দেখেছি। ও হয়তো কোনো ভুল করেছে। আপা, ভুল করলেও ওকে সবার সামনে মারবে? আর ও তো লোকের ভেতর। ওকে নিয়ে চলে গেল, দেখা করে যাবে না? ভাই, তুমি রুমে যাও, চিন্তা করো না। সালেহা বেগমের কেমন সন্দেহ হচ্ছে। তিনি মীরাকে নিয়ে রুমে চলে আসেন। মীরা, জি মা, তুই ঠিক বলছিস তো? মানে মানে তুই সত্যি বলছিস? মা, তুমি কিভাবে বলো আমি মিথ্যা বলছি? যা, ফ্রেশ হয়ে খেয়ে নে, আমার গলা দিয়ে খাবার নামবে না। হৃদিকে লোকটা ভালো রাখেনি, এটাও হৃদি বুঝবে। তোর বোঝা লাগবে না। সালেহা বেগম বেরিয়ে যায়। মীরা বাঁকা হাসে। হ্যাঁ মা, বেশি না কম বুঝেছি, কমই বুঝি, তবে নিজেরটা বুঝি। আরহাম পাগলের মতো চারিদিকে ঘুরছে, কিন্তু কোথাও হৃদিকে না পেয়ে ক্লান্ত হয়ে পড়ে। এমন সময় আরহামের ফোনে মেসেজ আসে। আরহাম সঙ্গে সঙ্গে কল ব্যাক করে। ঘিরে ফেলো, পুরাটা এরিয়া ঘিরে ফেলো, কোনো দিক দিয়ে যাতে ও বের হতে না পারে। ওকে। হৃদিকে একটা ভাঙ্গা বাড়িতে নিয়ে এসেছে। হৃদির মাথায় প্রচুর ব্যথা করছে, তবে হৃদি মাথা ওঠাতে পারছে না। জারিফ হৃদিকে একটা ভাঙ্গা খাটে রেখে হৃদির হাত দুটো বেঁধে দেয়। জারিফ আরও কষে বাঁধে, নরম হাতে দাগ হয়ে যায়। ছাড়ো। না হৃদি, ছাড়বো না, ছাড়বো না আমি, ছেড়ে দাও। জারিফ হৃদির দিকে ঝুঁকবে, এর আগে একটা গুলি এসে জারিফের হাতে লাগে। জারিফ চিৎকার করে মেঝেতে পড়ে যায়। হৃদি একটু করে চোখ খুলছে। একটু একটু করে চোখ খুলে দেখে আরহামকে। হৃদি হাত বাড়িয়ে দেয়। আরহাম শক্ত করে ধরে বসে হৃদিকে। হৃদিকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। হৃদিও শান্ত হয়ে চোখ বন্ধ করে নেয়। আরহাম হৃদির মাথার পেছনে হাত দিয়ে দেখে কিছু লিকুইড হাত ভিজে যাচ্ছে। আরহাম হাত সামনে এনে দেখে রক্ত। আরহামের চোখ বড় হয়ে যায়। গার্ড, বস, দ্রুত গাড়ি স্টার্ট দাও। জি স্যার। আরহাম দ্রুত হৃদিকে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। হৃদিদের গ্রামে একটা হসপিটাল আছে সরকারি, তাছাড়া কিছু ক্লিনিক আছে যেটা তেমন ভালো নয়। আরহাম জানেও না এখানে কি আছে, মাথা কাজ করছে না তার। আরহাম লোকেশন স্টার্ট করে হৃদিকে হসপিটালে নিয়ে যায়। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর হৃদিকে ট্রিট করে দেয়। হৃদিকে ট্রিট করে কিছু ওষুধ লিখে দেয়। কিছু ওষুধ, এগুলো খাওয়াবেন, আর কিছু হেলদি খাবার খাওয়াবেন, না হলে শক্তি পাবে না। জি। আরাম হৃদিকে নিয়ে হৃদিদের বাড়িতে চলে আসে। রাত 11টা। আজিজ রহমানের চোখে ঘুম নেই। এতক্ষণ ধরে এত ভালো মনে ছিল সবার আনন্দ কেমন ভ্যানিশ হয়ে গেছে। আজিজ রহমান নিজেও অনেক খুশি ছিলেন, কিন্তু এখন ভীষণ খারাপ লাগছে। মনটা ভালো নেই, শরীরটাও কেমন অসুস্থ হয়ে যাচ্ছে। এমন সময় বাড়ির বাইরে গাড়ির হর্ন। আজিজ রহমান চোখের চশমাটা পরে নেয়। তিনি দরজা ঠেলে দেখেন হৃদি আরহামের কোলে। আরহাম হৃদিকে পাজো কোলে তুলে ভেতরে নিয়ে আসছে। আজিজ রহমান চিন্তা করলেন আরহামের জন্য হয়তো তার মেয়ের এই অবস্থা। তিনি 7 পাঁচ না ভেবে আরহামের গালে থাপ্পড় লাগিয়ে দেয়। ছোট থেকে আরহামের শরীরে কেউ একটা আঁচড় কি ছুঁয়ে পর্যন্ত দেখেনি। আরহাম জানে না মারা কাকে বলে। বাচ্চাদের মারা যায় সেটা আরহাম জানে না। সেই ছেলেটা আজ শ্বশুরের হাতের চড় খেয়ে প্রচণ্ড অপমান এবং রাগ বোধ করছে। ভেবেছোটা কি আমার মেয়েটাকে মেরে ফেলবে? আর কত চাও? সব তো নিয়ে নিয়েছো আমার তুমি। হৃদি ওষুধের কারণে ঘুমিয়ে আছি, কিছুই জানে না এখানে কি হচ্ছে। হৃদি শুধুমাত্র হৃদির কথা চিন্তা করে আরহাম চুপচাপ সবটা সহ্য করে, কোনো কথা না বলে হৃদি রুমের দিকে হাঁটবে। এমন সময় আজিজ রহমান আবার রাস্তা আটকে ধরে। আমার প্রশ্নের উত্তর দাও, কেন মেরেছো আমার মেয়েকে? কেন এভাবে নিয়ে এলে? কেন নিয়ে এলাম মানে? আপনি জানতেন সব? কি জানবো আমি?
তুমি আমার মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছ, এখন অন্তত শান্তি দিতে পারো একটু। এখন তো তোমার বউ। একটা চর আপনার মেয়ের থেকে পেয়েছিলাম বলে ওকে বিয়ে করে বন্দি বানিয়েছি। তাহলে ভাবুন আপনার এই থাপ্পড়ের কী রিয়াকশন হবে। আজিজ রহমান আরহামের শান্ত এবং গভীর এই কণ্ঠ শুনে ভয় পেয়ে যায়। আপনি চাইছেন আমি আর আমার স্ত্রীকে নিয়ে এ বাড়িতে আসবো না? আজ থেকে রিদিকে ভুলে যান মিস্টার রহমান। ওর মুখ আপনাকে দেখতে দেব না, আমি কথা দিলাম। ভীষণ রেগে মেগে আরহাম বেরিয়ে যায়। তখনই রওনা হয় শহরের উদ্দেশ্যে। প্রচণ্ড রাগ হচ্ছে তার। প্রথমত ওই জারিফের উপর, তার উপর হচ্ছে আজিজ রহমান। তাহলে আজিজ রহমান চেয়েছিল তার মেয়েটা পালিয়ে যাক। এটা কি বাবা আর মেয়ের প্ল্যান ছিল? আরহামের প্রচুর রাগ হচ্ছে। মীরা যখন বলেছিল রিদি পালাচ্ছে, তখন মীরাকে থাপ্পড় মারতে মন চাইছিল, কিন্তু রিদির বাবার কাজে আরহাম হতবাক। প্রচণ্ড রাগ হচ্ছে তার। রিদি আরহামের বুকের সঙ্গে লেগে আছে। আরহাম মাথা নামিয়ে রিদির দিকে তাকায়। তখন মনে হয়েছিল রিদি হয়তো ওকে দেখে ভীষণ খুশি হয়েছে, কিন্তু সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আরহাম রিদিকে নিয়ে সোজা ওর বাংলোতে চলে আসে। প্রায় 4 ঘন্টা জার্নি। সকাল হয়ে গেছে প্রায়। আরহাম রিদিকে নিয়ে রুমে শুয়ে দেয়। গলা থেকে টাই লুজ করে, জ্যাকেট ঠেলে ফেলে দেয় মাটিতে। প্রচুর রাগ হচ্ছে তার। এই শীতে মৌসুমে গিয়ে ঠান্ডা পানিতে গোসল করে 1 ঘন্টা। মাথা ফেটে যাচ্ছে রাগে। ভাগ্যিস রিদি অসুস্থ, না হলে রিদির যে কী হতো তা আরহাম নিজেও জানে না। ভোর রাতের সময় তাই খানবাড়ির সকলেই ঘুম। মিসেস খানও ঘুমিয়ে গেছে অনেক আগেই। তবে রাতে ঘুমের মাঝে পানির পিপাসা পেতে ঘুম ভেঙে যায়। রুমে পানি না থাকে তিনি জগ নিয়ে নিচে চলে আসে। নিচে এসে তিনি দেখেন আরহাম ওর পার্সোনাল বারে বসে ড্রিঙ্ক করছে। আরহাম নিজের জায়গা থেকে নড়ে না। মিসেস ইউনসু এগিয়ে যায় ছেলের দিকে। আরহাম, কি হয়েছে? তুই এখানে কেন? তিনি দেখেন তার ছেলের চোখ রক্ত লাল বর্ণ ধারণ করেছে। চোখ গড়িয়ে পানি পড়ছে। আরহাম, বাবা কি হয়েছে? আমার জান, কাঁদছিস কেন? রিদি কোথায়? আম্মু। রিদি আরহামকে ঘৃণা করে। মানে? তুমি আমাকে কখনো থাপ্পড় মেরেছ আম্মু? না। কে তোকে থাপ্পড় মেরেছে? বাবা কি হয়েছে? মাকে খুলে বল। আরহাম মাকে জড়িয়ে ধরে। কি হয়েছে বাবা? আমি সহ্য করতে পারছি না আম্মু। আমার এত ব্যথা কেন লাগছে? কি হয়েছে বাবা, বল আমাকে। আরহাম মাকে আর কিছু বলতে পারে না। তার আগেই অনেক ড্রিঙ্কস করার কারণে সে জ্ঞান হারায়। মিসেস ইউনসু দ্রুত গার্ডদের ডেকে আরহামকে নিয়ে ওর রুমে যায়। রুমে গিয়ে তিনি আরেক দৃশ্য দেখেন। রিদির মাথায় ব্যান্ডেজ। মিসেস ইউনসু ছেলে বউয়ের এমন অবস্থা দেখে ভীষণ অবাক হচ্ছেন। তিনি বুঝতে পারছেন না কি হয়েছে। ভালো মনেই যে গেল সকাল সকাল, এই অবস্থায় এরা বাসায় আসবে এটা তিনি আশা করেননি। তিনি আর রুমে গেলেন না, ওখানে সোফায় বসে বাকি রাত কাটায়। সকাল 10:20। চোখের উপর রোদ এসে পড়েছে, কারণ জানালার পর্দা দেওয়া নেই। রিদি আর মোড়া খেয়ে পাশে তাকায়। মাথায় ব্যথা তার। পাশে আরহাম ঘুমিয়ে আছে, তবে তার অবস্থা অগোছালো। রিদির ভেতরে কেঁপে ওঠে। আরহামের এমন অগোছালো অবস্থা দেখে রিদির কষ্ট হতে থাকে। রিদি ধীরে বিছানা উঠে বসে। ঘাড় ঘুরিয়ে আরেক পাশে দেখে মিসেস ইউনসু সোফায় শুয়ে আছে। রিদি উঠে শাশুড়ির কাছে আসে। মা আপনি এখানে ঘুমিয়ে? মিসেস ইউনসু চোখ খুলে তাকায়। তোমার কি হয়েছে রিদি? আম্মু, আসলে আমার কি? রিদি অন্য কিছু বলবে তার আগে আরহামের কণ্ঠ ভেসে আসে। কিছু হয়নি আম্মু, তুমি রুমে যাও। আরহাম ছেলের কাছে এগিয়ে যায়। মিসেস ইউনসু, তো কি হয়েছিল? কিছু না আম্মু, অফিসে কাজ আছে তাই কাল রাতে দ্রুত চলে এসেছিলাম। না, তুই কাল আমাকে কী সব বলছিলি? আমি ড্রিঙ্কস করেছিলাম। কি বলেছি সেই সব কেন মাথায় আনছো? যাও আম্মু, আমি অফিসে যাব। ব্রেকফাস্ট তৈরি করতে বলো। মিসেস ইউনসু জানে এখন তার ছেলে দ্বিতীয় কোনো কথা বলবে না, তাই তিনি চলে যায়। রিদি আরহামের দিকে এগিয়ে আসে। আপনার কি হয়েছে? কি হবে? আপনাকে এরকম এলোমেলো কেন দেখাচ্ছে? আমাকে এলোমেলো দেখালে তোমার কি? আমার কি? তোমার কি? আপনি এরকম করে কেন বলছেন? ঠিক কী রকম করে কথা বললে খুশি হবেন মিসেস আরহাম খান? এভাবে? আরহাম রিদির বাকি কথা না শুনে ওয়াশরুমে চলে যায়। রিদির ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কারণ কি সে জানে না। আরহাম কিছুক্ষণ পর একেবারে অফিসের জন্য রেডি হয়ে বাইরে আসে। রিদি তখনও সেখানে দাঁড়িয়েছিল। আরহাম আয়নার সামনে এসে টাই ঠিক করতে করতে বলে, গিয়ে গোসল করে নিন, আপনার ব্যান্ডেজ ওয়াটারপ্রুফ। আরহাম রুম থেকে বেরিয়ে যায়। রিদির কষ্ট হচ্ছে, তবে কি বলবে সে জানে না। আরহাম নিচে এসে সোজা ব্রেকফাস্ট করতে বসে। রিদিও দ্রুত গোসল করে ফ্রেশ হয়ে নিচে আসে। রোজিকে আজ বেশ খুশি দেখাচ্ছে। সে গিয়ে রিদিকে ঠেলে আরহামের পাশে বসে। রিদি অবাক হয়ে যায়। অবাক এই জন্য নয় যে রোজি গিয়ে বসেছে, এই জন্য কারণ আরহাম কোনো কথা বলল না রোজিকে সরতে। রিদি গিয়ে ওদের সামনে বসে পড়ে। রোজি আরহামকে খাবার এগিয়ে দিচ্ছে। রিদি দেখে আরহাম কিছুই বলছে না। রিদির ভীষণ কষ্ট হচ্ছে। আরহামের এমন ব্যবহার সে নিতে পারছে না। রিদি উঠে যায় খাবার না খেয়ে। আরহাম রিদির যাওয়ার সঙ্গে সঙ্গে রোজির হাত ধাক্কা দেয়। গায়ে পড়া আমার পছন্দ নয়। আজব, এতক্ষণ তো ঠিক ছিলে। রিমি, খাবার রেডি করো। জি স্যার।
রিমি খাবার গুছিয়ে দেয় ট্রেতে। আরহাম ট্রে হাতে নিজের রুমে চলে আসে। হৃদি বসে আছে বিছানায়। আরহাম যে এসেছে সেই ধ্যান তার নেই। আরহাম গিয়ে খাবারটা টেবিলে রাখে। সেই শব্দ শুনে হৃদির সামনে তাকায়। খেয়ে নাও, খিদে নেই, নিয়ে যান। আরহাম হৃদির গাল চেপে ধরে। আরহামের হঠাৎ এমন আক্রমণে হৃদি ভয় পেয়ে যায়। তোকে বলেছি খেয়ে নে, ওষুধ খা। তুই মরে গেলে আমার এতগুলো টাকা ওয়েস্ট। তোকে ভালো করে করতে পারিনি, এখনও লাগছে। লাগার জন্য ধরেছি। একেবারে ন্যাকামি করবি না, আমার প্রচণ্ড রাগ হচ্ছে। কাল থেকে নিজেকে সামনে রেখেছি। আমাকে রাগাস না, রাগলে আমার হিংস্রতা আরও বেড়ে যাবে। হৃদির চোখ গড়িয়ে পানি পড়ছে। আপনার কাছে ভালোবাসা মানে কি হিংস্রতা? আমার কাছে ভালোবাসা মানে হিংস্রতা। তাহলে সেই হিংস্রতা স্বীকার করলাম। আরামের রাগ হচ্ছে, কারণ তার কাছে হৃদির কথা সব মিথ্যা লাগছে। তুই দেখবি, তুই যতবার পালাতে চাইবি ততবার তোকে এখানে এনে বেঁধে রাখবো আমি। তুই আমার, এই আরহাম খানের। আমি পালাতে চাইছি আমার বাড়ি থেকে? আমি তো পালাবো না, তাই না? আরহাম বেরিয়ে যায়, তবে যাওয়ার আগে বলে যায়, খাবার খেয়ে ওষুধ খেয়ে নিবি। আমাকে জ্বালাস না, ধ্বংস করে দেবো আমি সব। তুই আমার রাগের আগুনে পুড়তে না চাইলে খেয়ে ওষুধ খেয়ে সুস্থ হ। আর হ্যাঁ, রাতে কিছু কাপড় দেবো আমি, সেগুলো পরে রেডি থাকবি। হৃদি অবাক হয়ে যায়। কি বলবে ভাষা নেই। কী হয়েছে? কেন হয়েছে? এমন কেন করছে আরহাম? কোনো উত্তর নেই তার কাছে। হৃদির বুক ফেটে কান্না আসছে। সব কিছু যখন মেনে নিতে চায় তখনই এমন কিছু হয়। হৃদির মনে পড়ে যায় কাল রাতের কথা। মীরা তাকে সাহায্য করলো না। হৃদি চিন্তা করে তাকে কথা বলতে হবে বাবার সঙ্গে, কিন্তু তার কাছে ফোন নেই। হৃদি দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। শাশুড়ির সঙ্গে কথা বলতে হবে। তার ফোনটা নিয়ে বাবাকে ফোন করবে। হৃদি বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নেয় সেটা। এরপর নিচে নেমে আসে। সেখানে মিসেস খানের সঙ্গে রোজি আর মিস্টার খানও বসে আছে। মিসেস খান হৃদিকে দেখে এগিয়ে আসেন। হৃদি, কেমন আছিস এখন মা? ভালো আম্মু, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। কি কথা? হৃদি রোজি আর মিস্টার খানকে দেখে ইতস্তত বোধ করছে। মিসেস ইউনসু বুঝতে পেরে হৃদিকে নিয়ে রান্নাঘরে চলে আসে। কি হয়েছে? তোমার ফোনটা দিবে আম্মু? বাবাকে একবার কল করব। ও, এই কথা? ঠিক আছে, আয় আমার সঙ্গে রুমে আয়। মিসেস খান হৃদিকে নিয়ে রুমে যায়। সেখানে তার ফোনটা রাখা। ফোনটা নিয়ে তিনি হৃদিকে দেয়। কথা বল, কেমন? তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, ওই তোর শ্বশুর বাবার অফিসে যাওয়ার সময় হলো যে। আচ্ছা। মিসেস ইউনসু বেরিয়ে যায়। এদিকে রোজি সেখানে দাঁড়িয়েছিল, সবটা শুনেছে। আচ্ছা, এখন বাবাকে ফোন করা হচ্ছে? করো করো, এবার আগুনটা একটু জাঁকজমকভাবে লাগাই। রোজি ইরফানকে কল করে। হ্যালো ইরফান। জি ম্যাডাম। রোজি, বলুন। সুযোগ আরেকটা পেয়েছি। কি সুযোগ? ম্যাডাম এখন তার বাবাকে কল করবে। আপনি জারিফকে বলুন এখনই হৃদিতের বাসায় যেতে। গিয়ে কি করবে? আপনি যে কাল আরহামের হাত থেকে কষ্ট করে জারিফকে ছাড়ালেন, সেই উপকারের প্রতিদান কি দেবে না জারিফ আপনাকে? তুমি অনেক চালাক। হ্যাঁ, বিউটি উইথ ব্রেন। রোজি কল কেটে দেয়। হৃদি বেশ কয়েকবার ফোন করলো বাবাকে, কিন্তু ফোনটা বন্ধ। কালকে যা হয়েছে এ তো আজিজ রহমান ভেঙে পড়েছেন। তার ফোন কোথায়, তাতে চার্জ আছে কিনা এসব আর দেখার অবস্থা তার নেই। তিনি তার রুমে শুয়ে আছেন। প্রায় 10 মিনিট পর জারিফ আসে হৃদিদের বাড়িতে। আজিজ রহমান জারিফের আসার খবর শুনে দ্রুত বের হয় রুম থেকে। জারিফ, বাবা তুমি ঠিক আছো তো? জারিফ ভেবেছিল এখানে আসলে তাকে ক্ষমা চাইতে হবে, কিন্তু এখানে দেখি আজিজ রহমান উল্টো তাকে ভালো বলছে। বিষয়টা তার কেমন লাগলো। তবে সে চিন্তা করলো এখন স্রোতে গা ভাসিয়ে দেওয়াটাই উত্তম হবে। জি চাচা, কাল রাতে কী হয়েছিল বাবা? আরহাম কি হৃদিকে মেরেছিল? জারিফ সোজাসুজি বলে দেয়, হ্যাঁ মেরেছিল। তোমাকেও নাকি মেরেছে? আমাকে মেরেছে সেটা বড় কথা নয়, আমি সহ্য করে নেব, কিন্তু হৃদিকে খুব ভাঙা কণ্ঠে বলে। আজিজ রহমান আরও অসুস্থ হয়ে যাচ্ছেন। চাচা, বলছিলাম আপনার ফোনটা কই? জানি না বাবা, হৃদি আপনাকে ফোন করতে চাইছে। সত্যি? হ্যাঁ। জারিফ গিয়ে আজিজ রহমানের ফোনটা নিয়ে আসে। ফোন দিয়ে সে রিং ব্যাক করে। হৃদি ফোনের কাছে বসেছিল। বাবার সঙ্গে কথা বলাটা ভীষণ জরুরি তার জন্য। বাবার ফোন থেকে কল ব্যাক আসা হৃদি দ্রুত ফোন পিক করে। হৃদি, ওপাশ থেকে জারিফের কণ্ঠ শুনে হৃদি রেগে যায়। তুমি আমাদের বাসায় কি করছো? আমার বাবাকে ফোনটা দাও। কি করছো? আমার বাবার সঙ্গে ফোনটা দাও বাবাকে। হৃদি, আমার কথা শোনো। হৃদি শুনতে চায় না, এটা শোনার সময় না, আমার বাবাকে দাও। হৃদিকে অন্য কিছু বলার আগে কেউ তার থেকে ফোনটা নিয়ে নেয়। হৃদি পেছন ফিরে দেখে সেটা তার স্বামী। হৃদি আরামের দিকে তাকিয়ে আছে। কি শোনার সময় নেই? আমি বাবার সঙ্গে কথা। আরাম প্রচণ্ড রাগে হৃদিকে থাপ্পড়টা মারে। থাপ্পড়ের জোর এতটাই যে হৃদির চারিদিকে শূন্য হয়ে আসলো। শব্দ শোনা বন্ধ হয়ে গেল। আরাম হৃদির বাহুজোড়া ধরে ঝাঁকিয়ে বলে, বাপ মেয়েতে মিলে কী শুরু করেছিস? হ্যাঁ, কী শুরু করেছিস? আমাকে শান্তি দিবি না তুই? কেন ওই ছেলের সঙ্গে আবার কথা বলছিস? কেন তুই কি আমাকে মারতে চাস বল? তবে হৃদি আর কিছু শোনার মতো অবস্থায় নেই। সে ধীরে চোখ বন্ধ করে আরামের বুকে ঢলে পড়ে। আরামের রাগ হচ্ছে, কিন্তু সেটার জন্য কে দায়ী? আসলে কে?
সে তো ফোন ফেলে রেখে গেছিল বাসায়, সেটা নিতে এসেছিল। বাসায় এসে সে জিজ্ঞেস করে মাকে রিদি কোথায়। মিসেস ইউনসু বলে রিদি উপরে তার রুমে আছে, তাই তো রিদির কাছে যায়। রিদির প্রথম বলা কথাটুকু না শুনলেও পরেরটুকু শুনে আরাম। শুনতে চায় না, এটা শোনার সময় না, আমার বাবাকে দাও। কথাটা নেগেটিভভাবেই প্রেজেন্ট হয়েছে। আরামের মনে হচ্ছে তার শ্বশুর হয়তো আবার জারিফকে নিয়ে প্ল্যান করছে। জারিফ যে কাল তার আস্তানা থেকে পালিয়ে গেছিল। আরামের ইচ্ছে করছে এক হুঙ্কারে পৃথিবী ধ্বংস করে দিতে। জ্ঞানহারা রিদিকে নিয়ে আরহাম রুমে যায়। রিদিকে শুয়ে নিজে রিদির পাশে বসে পড়ে। এই মুহূর্তে কি করা উচিত তার ভেবে পাচ্ছে না সে। কথা যে সত্যি সে তো জোর করেছিল রিদিকে। নিজের মনের ভিতর আসা এসব খেয়ালকে ঝেড়ে ফেলে আরহাম। পাশে শুয়ে থাকা রিদির দিকে তাকায়। রিদির চোয়াল জোড়া শক্ত করে চেপে ধরে ও ঠোঁটে চুমু খায়। শুধু চুমু নয়, নিজের দাঁতের ছাপ ফেলে দেয়। রিদি ঘুমের মাঝে ভ্রু কুঁচকে নেয়। তুই আমার থেকে তুই চাইলেও মুক্তি পাবি না। তোর হাত পা বেঁধে তোকে সাগরে ফেলে দেবো দরকার হলে, তাও অন্য কারোর হতে দেব না, বুঝেছিস তুই? অচেতন রিদি কিছুই জানে না কি হচ্ছে বা কি হবে। দুপুরের সময় ধীরে ধীরে চোখ খুলে আলোর সঙ্গে অ্যাডজাস্ট হয় রিদি। মাথাটা ভার, হাতে ভর দিয়ে বিছানায় উঠে বসে। সামনে তাকিয়ে দেখে আরহাম বসে আছে। সামনে কতগুলো সিগারেট, সব শেষ হওয়া, আর ড্রিঙ্কসের বোতল, সেগুলোও খালি হওয়া। রিদিকে উঠে বসতে দেখে এলো বেশি আরহাম টালমাটাল হয়ে এগিয়ে আসে রিদির দিকে। রিদিকে এক হাতে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আবার। রিদি ভয় পিছুতে গেলে রিদির পা ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। পালাতে পারবি না জান, পারবি না। তুই আমার সবটুকু, আমার সব মেনে নিতে হবে। আপনি এমন করছেন কেন? আমার ভয় করছে। ভয় লাগুক জান, ভয়। তোকে আমার সঙ্গে জুড়ে থাকতে হলে ভয়ের প্রয়োজন আছে জান। আরহাম এক হাতে রিদির জামা খুলেছে, অন্য হাতে পাজামা। আর এসব বলছি কি করছেন? আমার জিনিস বুঝে নিচ্ছি জান। অনেক দিন তোকে ছুঁই না, তাই হয়তো তুই ভাবছিস এই শরীর অন্য কারোর হতে পারে, কিন্তু তোকে যে বুঝতে হবে আরাম খানের নামে যা, তা শুধুই তারই। অন্য কারোর সাহস নেই সেই জিনিসে হাত দেওয়ার। আরামই রিদিকে বিবস্ত্র করে ফেলেছে, যাতে রিদি বাধা দিল না। আরামের হিংস্রতা নতুন নয়, তবে ওর সরু সরু দাঁত শরীরে বিঁধে যাচ্ছে। বারবারই ব্যথায় আর্তনাদ বের হচ্ছে মুখ দিয়ে। আরাম নিজের ভেতরে নেই, সে মাতাল হয়ে গেছে। রিদিকে কিছুর জন্য সময় দিচ্ছে না। রিদির করা শব্দ রোমান্টিক গানের মতো বাজছে আরামের কানে। আরামের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি রিদি, জ্ঞান হারিয়েছে। আরাম রিদির বুকের উপর শুয়ে আছে। রিদির শরীরের ঘ্রাণ আরামকে রিল্যাক্স ফিল করায়, শান্তি লাগে তার। আরাম চোখ খুলে রিদিকে এভাবে নিজের নিচে দেখে রিদির বুকে চুমু খায়। রিদিকে গোসল করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। গোসল করার সময় রিদি জেগে যায়। আরাম রিদিকে বিছানায় বসিয়ে দেয়। খাবার নিয়ে আসছি, বসো। আরামের হাত ধরে বসে রিদি। আরাম পেছনে ফিরে। বাবাকে কল করেছিলাম, জারিফ কিভাবে ফোনে এলো জানি না। এসব নিয়ে কথা বলতে চাই না, প্লিজ আমাকে বিশ্বাস করুন। হৃদের মায়াবী মুখের দিকে তাকালে ওই হৃদয়হীন পাথর মানুষটার বুকে কেমন ব্যথা হয়, কেমন নরম হয়ে যায়। আরাম রিদির মুখে হাত দেয়, তারপর নিচের দিকে চলে আসে। রিদি বুঝতে পারছে না এই এলোমেলো জীবনকে কিভাবে সংশোধন করবে সে। নিচে গিয়ে আরাম খাবার গরম করতে দেয় নিজের হাতে। আরামকে কাজ করতে দেখে সার্ভেন্টের চক্ষু চড়ক কাজ। তারা দ্রুত কিচেনে চলে আসে। স্যার, আপনি আমাকে দিন, তোমরা যাও। ওর গম্ভীর কণ্ঠ শুনে সবাই সেখান থেকে বেরিয়ে যায়। আরাম খাবার গরম করতে করতে ফোন আসে আরামের ফোনে। আরাম কলার আইডি দেখে। জংসুং কল করেছে। আরাম দ্রুত ফোন তুলে নেয়। হ্যালো খান, সব কাগজ রেডি। ফ্লাইটের কি দরকার? জেট আছে না? আমি জেটে যাব না, বাবারটায় তো না। পারলে আমার জন্য নতুন একটা হায়ার করো। জংসুকের মাথায় আসে না আরাম এত টাকা কিভাবে খরচ করে। সেটার জন্য সময় লাগবে। আর একটু সময় নাও, আমি রিস্ক নিতে চাই না। ঠিক আছে, আমি দেখছি। ওকে। আরাম কল কেটে খাবার প্লেটে নিয়ে ওপরে চলে আসে। রিদি বেডের হেডবোর্ডে মাথা ঠেকিয়ে শুয়ে আছে আদশোয়া হয়ে। আরাম রিদির কাছে খাবার নিয়ে যায়। খেয়ে নাও। খাবো না। কেন খাবে না? ইচ্ছে করছে না। করবি, ইচ্ছে করবে, খাও। আরে খাও। আরাম রিদিকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। এরপর রিদি এমনি ঘুমিয়ে যায়। আরাম রিদির পাশে বসে। ডয়ার থেকে সিগারেট বের করে সেটা ধরিয়ে নেয়। মাথাটা ঝিমঝিম করছে। সিগারেট শেষ করে আরাম রিদির দিকে তাকায়। রিদি সেইভাবেই ঘুমিয়ে আছে। রিদির শরীরে কম্বল ভালো করে টেনে দিয়ে আরাম রুমের দরজা লাগিয়ে বেরিয়ে আসে। এই মুহূর্তে বাসায় তার বাবা নেই। তার বাবা কোথায় মোটামুটি একটা আন্দাজ তার আছে। আরাম মায়ের রুমে গিয়ে দেখে তার মা স্কিন কেয়ার করছে। এটা কোরিয়ানদের স্বভাব, তারা স্কিন কেয়ার করতে ভীষণ পছন্দ করে। আম্মু, আরহাম এদিকে আয় বাবা। আরহাম গিয়ে মায়ের পাশে বসে। মায়ের হাত দুটো নিজের হাতে নিয়ে নেয়। তুমি অনেক সুন্দর। মিসেস ইনসু মৃদু হাসেন। ছেলের কপালে চুমু খায়। তুইও। পরশুদিন আমরা রওনা হব। ব্যাগ গুছিয়ে রাখো। কোথা যাব? যেখানে আমাদের সংসারে কোনো তৃতীয় মানুষ থাকবে না। কী প্ল্যান করছিস বাবা? আরাম হাসে। ওই হাসিতে অনেক রহস্য লুকিয়ে আছে। আম্মু চলো, আজকে হাতে নাতে কাউকে পাকড়াও করি। কাকে পাকড়াও করবি? সামওয়ান স্পেশাল ফর ইউ অ্যান্ড মি বোথ।
মিসেস ইনসু উঠে দাঁড়ায়। ওকে দেন, লেটস গো। আরাম মাকে সঙ্গে করে বেরিয়ে যায় বাড়ি থেকে। উদ্দেশ্য তার বাবার অবৈধ স্ত্রী এর বাড়িতে যাওয়া। হঠাৎ করে সব সিকিউরিটি সিস্টেম ব্রেক করে বাড়িতে এন্ট্রি করে আরহামের গাড়ি। কেউ কিছু বুঝে ওঠার আগে আরহাম মাকে নিয়ে ভেতরে চলে আসে। মিসেস ইনসু স্বামীকে ছোট বউয়ের সঙ্গে বসে বসে ড্রিঙ্ক করতে দেখে হাতে তালি দেয়। বাহ, আমার পেছনে আর কত কি! ইনসু তো তুমিও এখানে? আমিও আছি। আরহাম, বাবা আসলে অনেক কিছু দেখে আর শুনে ফেলেছি বাবা, আর কিছুই হবে না। আরহাম বেরিয়ে যায় মাকে নিয়ে। মিস্টার খান ওদের পেছন পেছন আসার আগে আরহাম গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এতটুকুর জন্য এসেছিলি? সব ডোজ সব সময় নিতে নেই আম্মু। লোকটাকে তোমার পা ধরে মাপ চাইতে দাও, এটা দেখেই আমার শান্তি। মিসেস ইনসু কিছু বলেন না। আরহাম ওনাকে নিয়ে সোজা বাসায় চলে আসে। এটা কি হলো আরহাম, সব দেখে ফেললো? আমার আসা উচিত হয়নি এখানে। খান, তোমাকে কতবার বলেছি ওদের পরিত্যাগ করো। আমাদের ছেলে আছে, তার সঙ্গে থাকি একসাথে। তুমি আমার রক্ষিতার মতো ছিলে, তুমি কি ভুলে যাচ্ছ? খান, বেশি কথা বলো না। তোমার ছেলে একটা বেড়ায় আরামকে জীবনে পেছনে ফেলতে পারবে না। যেদিন ওকে পেছনে ফেলবে সেই দিন আমাকে ডেকো। কথাটা বলে মিস্টার খান কোট পরে বেরিয়ে আসে। মিস্টার খান অত্যন্ত লোভী একটা চরিত্র, যে কিনা টাকার বিনিময়ে কিছুই চেনে না। এত থাকা সত্ত্বেও দুটো টাকার লোভ সে ছাড়তে চায় না। ইরফান সবসময় বাসায় ছিল, তবে আরামের সামনে সে আসবে না, তাহলে তার প্ল্যান সব ভেস্তে যাবে। যতটুকু খেলা সে খেলছে ততটুকু ভেস্তে যাবে। তবে বাবা চলে যাওয়ায় মাকে কান্নায় ভেঙে পড়তে দেখে ইরফান এগিয়ে আসে। কেঁদো না মা, একদিন সব চোখের পানির হিসাব নেব। ইরফান মাকে নিয়ে রুমে বসিয়ে দেয়। ইরফান আরও ভয়ঙ্কর হয়ে যায়। খান বাড়িতে মিসেস ইনসু আয়নার সামনে বসে আছেন। সামনে কিছু ফুল রাখা। ফুলগুলো তার ছেলে তাকে দিয়েছে। তার ভেতরে কি কোনো খুঁত আছে সেটাই দেখছেন। আসলে পুরুষ কিসে আটকায়? রূপগুণ, টাকা পয়সা কিসে কমতে আছে তার? এটা সে জানে না। যতই পুরো পৃথিবীকে তিনি বুঝতে চায়, কোনো কিছুতে পরোয়া তিনি করেন না, তবুও ভেতরটা মাঝে মাঝে কেঁদে ওঠে। ২৬ বছরের এক তরুণী নিজের দেশ, মা বাবা, চেনা সব ছেড়ে পাড়ি দিয়েছিল বাংলাদেশে। এখানে এসে নতুন সংসার হয়, সব কিছু নতুন করে নিজের হাতে সাজায়। আরাম আসে কোলে, সব কিছুই এত ভালো চলছিল। তাহলে আশরাফ কেন আরেকটা বিয়ে করলো? চোখে আসা দুফোঁটা পানি মুছে ফেলে ইউনসু। আসার সময় কিছু তাজা ফুল নিয়ে এসেছিল আরাম। কিছু মাকে দিয়েছে, আর কিছু নিয়ে যাচ্ছে রুমে। আরামের জীবনে দুটো গুরুত্বপূর্ণ নারী, তার মা আর স্ত্রী। আরাম দরজা খুলে রুমে প্রবেশ করে। রিদি ও ফুলে বসে আছে। আরাম বুঝতে পারছে না কি হয়েছে। ওকে তো ঘুমিয়ে রেখে গেছিল। কি হয়েছে? কিছু না, কিছু তো হয়েছে। আমাকে এভাবে বন্ধ করে রেখে যাওয়ার কারণ কি? কারণ আছে, অনেক কারণ আছে। কি কারণ? কারণ নেই, কোনো কারণ নেই। এই জন্য রাগ করেছ? এটা নাও। আরাম রিদির হাতে ফুল ধরিয়ে দেয়। রিদি ফুল হাতে নিয়ে খুশি হয়ে যায়। মেয়েটা ছোট ছোট বিষয়ে খুশি হয়ে যায়। রিদি উঠে সেগুলোকে আয়নার সামনে একটা ফুলদানিতে রাখে। আমি একটা বিষয়ে কথা বলতে চাই। কি বিষয়ে কথা বলতে চাও? আমি কি আপনার স্ত্রী? হ্যাঁ। তাহলে আমাকে বিশ্বাস করার দায়িত্ব কার? বাইরের বেটা মানুষের? বাইরের মানুষের হবে কেন? আমার মনে হচ্ছে না। আপনি যদি শুধু বাড়ির মানুষের কথায় বিশ্বাস করেন তাহলে আমাদের সংসার হবে না। আরাম রিদিকে নিজের দিকে ফেরায়। কি মানে? তুমি এগুলো কি বললে? শুনতে পাননি? তুমি নিজের লিমিট ক্রস করো না। করছি না। আমার বাবা জন্মের পর কখনো আমার গায়ে হাত দেয়নি। কথাটা বলে রিদি সেখান থেকে সরে আসে। বিছানায় শুয়ে পড়ে এক পাশে। আরাম স্তব্ধ হয়ে যায়। আসলেই তো, তাকে তার শ্বশুর একটা চর মেরেছিল জীবনের প্রথম, যেটা সহ্য না করতে পেরে আরাম পাগল হয়ে গেছিল। সে যেভাবে মানুষ হয়েছে, রিদিও যে সেই আদরে মানুষ হয়েছে। তবে দুটো দুরকম বিচার কেন? আর রিদিকে কে কথা না কথায় মারে? আরাম নিজের হাত দুটোর দিকে তাকায়। রিদিকে শুয়ে থাকতে দেখে আরামকে রিদিকে পাশ দিয়ে জড়িয়ে কমফোর্টের নিচে চলে আসে। রিদি কিছু বলে না, তবে আরামের ঠান্ডা শরীর তাকে কাঁপিয়ে দিচ্ছে। গভীর রাত, বাইরে শোনা যায় ঝিঝির শব্দ। রিদি আরামের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আরাম রিদির চুলগুলোতে হাত বোলাচ্ছে। রিদি বেঘুরে ঘুমালেও ঘুম নেই আরামের চোখে। আরাম বসে বসে ভাবছে কিছু গভীর কথা। এর মাঝে আরামের ফোন আসে। কলার আইডি জংশুক। আরাম ফোনটা পিক করে। কি ব্যাপার? বউ নাই পাশে? আরাম ভাই, বউ আপনি নিয়ে ঘুমান। আপনার দেওয়া যে কাজ, তাতে বউ থাকলেও এ রাতেই আমাকে কল করতে হতো। জংশুক, প্লিজ গিভ মি সাম টাইম। আই উইল ফিক্স এভরিথিং। আই নো ব্রাদার, ডোন্ট বি স্যাড। তাহলে একটা ভালো খবর বলো। জেট তৈরি? এখনই বের হতে পারবো? এখনই পারবে তোমার জেট, কিন্তু তুমি যখন চাইবে তখন উঠবে। ঠিক আছে, নিজের প্যাকিং করে নে এখনই। হ্যাঁ, আমি কি কখনো মজা করেছি তোর সঙ্গে? ওকে।
জংশুক জানে আরাম মজা তো করে না, নিজের প্যাকিং করে নেয় জংশুক। আরাম রিদির সব কিছু গুছিয়ে নেয়। আরাম দেখে রিদির জন্য যতগুলো আন্ডারওয়্যার কেনা সবগুলো লাল, কালো আর স্কিন কালার। আরাম হাসে। সেই পৃথিবীতে এমন একজন পুরুষ যে কিনা শখের নারীকে ঘুমের ভিতর সারপ্রাইজ দেয়। ঘুম থেকে উঠে রিদি নিজেকে এখানে ওখানে আবিষ্কার করে। আরাম হাসে। এই বন্ধ ঘরে গম্ভীর লোকটার এই হাসি কে দেখবে? আরাম মাকে কল করে। এত রাতে ছেলের ফোন পেয়ে মিসেস ইউনসও দরফুরিয়ে ওঠে। কী রে বাবা, কি হয়েছে? রেডি সব? কি ব্যাগ? হ্যাঁ রেডি। তাহলে চলো তোমার দেশে যাই। এখন? ইয়া, কোরিয়া ইজ ওয়েটিং ফর ইউ ইম্মা। ওকে দেন, লেটস গো। বাবাকে জানতে দিও না, সাবধানে। ঠিক আছে। আরাম রিদিকে সোয়েটার পরিয়ে পাজো কোলে তুলে নেয়। রিদি আরামের কোলেও নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। আরাম মৃদু হাসে। সব রকম সিকিউরিটি মেনটেন করে আরাম পাড়ি জমায় কোরিয়াতে। ওটাই ওর নিজের দেশ, ওর মায়ের দেশ। বাবার দেশের শত্রুদের থেকে রিদিকে রক্ষা করা ভীষণ কঠিন হয়ে যাচ্ছিল। যেদিকে দু চোখ যায় সেদিকে শত্রু। আরাম গোড়া থেকেই জানতো রিদির কোনো দোষ নেই। রিদিকে কষ্ট দেওয়া রোজির কারণে। ঘরের ভেতর থেকে রুজি সব খবর পার করছিল। মেয়েটা সাংঘাতিক খেলা খেলেছিল। রুজিকে প্রমাণ ছাড়া সে ধরতে পারছিল না। ওইদিকে ইরফানও দেশে নেই, সেভাবে লুকিয়ে আছে। এর মধ্যে আরামের কাছে রিদিকে কষ্ট দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। না হলে এত কিছু আরাম প্ল্যান করতে পারত না। কিছু না কিছু বাধার সৃষ্টি হতোই। রিদিকে অনেক কষ্ট দিয়েছে আরাম। ঘুমন্ত রিদির ঠোঁটে চুমু দেয় আরাম। আর কষ্ট দেব না। আমাকে আর প্রমাণ করা লাগবে না যে তুমি নির্দোষ। আমার জন্য সব হয়েছে, কিন্তু কি করব বলো? জীবনে প্রথম নিজের জন্য স্বার্থপর হয়েছি, তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য। চাইনি নিজের থেকে আলাদা করতে তোমাকে। ভালোবেসে ফেলেছি। যদি এটাকে ভালোবাসা বলে তাহলে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আরহাম রিদির হাতে চুমু খায়। এরপর বেরিয়ে আসে। জেটের একটা রুম আছে যেখানে ঘুমন্ত রিদিকে শুয়ে রেখে এসেছে আরহাম। মিসেস ইনসো বাইরের দৃশ্য দেখছেন। মনে মনে ছেলে আর ছেলের বউ আর কোরিয়াতে তার স্বজনদের নিয়ে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিলেন তিনি। আর নয়, স্বামী নামক পুরুষের আর তোয়াক্কা নয়। আরাম মায়ের সামনে এসে হাঁটু গেড়ে বসে। আমার প্রিয় আম্মু, আমার প্রিয় ছেলে। আরামের গালে হাত রাখে। আমাকে সময় দাও, সব ঠিক করে দেব। তুমি এমনি সব ঠিক করে দিয়েছো বাবা। আমি স্বার্থপর, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে ছাড়োনি। আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোর স্বার্থপর মা। আম্মু স্বার্থপর হতে পারে না। তোমার বউকে দেখো, ওর কোনো শক্তি নেই, হয়তো খুবই ভাঙা ভাঙা, কিন্তু দেখো আমাকে যদি অন্য কোনো মেয়ের সঙ্গে দেখে তাহলে ওর রাগ হয়। আমাদের বিয়ের এখনও বছর ঘোরেনি। আর তোমার যে 15 বছরের চেনা মানুষটা অচেনা হয়ে গেল, তুমি কি করতে? মিসেস ইউনসো ছেলের কপালে চুমো খায়। আর আমার মিসেস ইউনসো দুজন আকাশে সূর্যোদয় দেখেন। জংশুক প্লেনে আসার পরেই ঘুমিয়ে গেছিল সিটে বসে। সকাল 9টা। প্লেন এখনও ল্যান্ড করেনি। জংশুক চোখ খুলে উঠে আড়মোড়া ভেঙে পাশে তাকিয়ে দেখে আরহাম মায়ের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছে। এরকম দৃশ্য সাধারণত দেখা যায় না। জংশুক মুহূর্তের ছবি রেখে দেয়। কিছুক্ষণ পর রিদি ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে নিজেকে এমন একটা অজানা জায়গায় দেখে ভয় পেয়ে যায়। আসলে সে কোথায় আছে সেটাই বুঝতে পারছে না। রিদি হাতে ভর দিয়ে বিছানায় উঠে বসে। আল্লাহ, কোথায় আমি? বিছানা থেকে নেমে দরজা খুলে বাইরে আসে। সে বুঝতে পারে এটা একটা প্লেন। এমন সারপ্রাইজ তাকে আর কে দিতে পারে আরহাম ছাড়া? রিদি পাশে দেখে জংশুক। আপনার স্যার কই? আপনার পাশে। রিদি পাশ ফিরে দেখে আরাম মায়ের সাথে ঘুমিয়ে আছে। রিদি মৃদু হাসে। জংশুকের পাশে বসে। ওরা এইভাবে ঘুমোচ্ছে, মনে হচ্ছে আজ আর উঠবে না। উঠতে হবে, কিছুক্ষণ পর ল্যান্ড হবে প্লেন। আমাকে বলুন, এটা প্লেন, তাহলে এই মাত্র কটা সিট, একটা বেডরুম কেন? আপনার হাজব্যান্ড সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। মাত্র 2 দিনে জেট কিনেছে। জেট? প্রাইভেট জেট। হ্যাঁ। আল্লাহ, কি বলো? রিদি মুখে হাত দিয়ে। কি আর বলবো, আপনার যে হাজব্যান্ড ম্যাডাম, এতে জীবনে আরও কত মুখে হাত উঠবে টেরই পাবেন না। যাচ্ছি কোথায়? আপনার নানা শ্বশুর বাড়ি। বললে ভুল হবে, কারণ সেখানে আপনার হাজব্যান্ডের 2টো অ্যাপার্টমেন্ট আছে, তাও শিউলের সব থেকে লাক্সারি এরিয়াতে, যেখানে কে পপ আইডল সহ সেলিব্রিটিদের অ্যাপার্টমেন্ট। কে পপ আইডল? হ্যাঁ। আমার বর কি কম নাকি কে পপ থেকে? হ্যাঁ, খালি আইডল না, একটু হাসে আর স্যার হাসে না, এইটুক বাদে সব একই। কথাটা বলে দুজন হাসে। কি হচ্ছে এখানে? আরহামের কণ্ঠ শুনে দুজনের দাঁত ঠোঁটের নিচে লুকিয়ে যায়। কি হবে? আমি যে এখানে বাবাকে দেখেও আসলাম না। আর কত দেখবে? আপনি কত দেখব মানে? আপনি এরকম কেন? খুব তাড়াতাড়ি আপনার বাবাকেও এনে দেবো ম্যাডাম। ঠিক আছে, তাহলে এবারের মতো মাফ করে দিলাম। মাফ করে দিলাম মানে? মাফ করব না? না না, প্লিজ মাফ করে দিন। আরামের কাণ্ড দেখে সবাই অবাক। জংশুক তো ভীষণ অবাক। বন্ধ করো, জংশুক মাছে যাবে। না স্যার,
আপনি হাইজেন মেনটেন না করতে পারেন, আমি করি। জেট প্রস্তুতির সময় প্রতিটা কোণা কোণা পরিষ্কার করেছি। গুড। আরাম ফোন করে এয়ার হোস্টেসকে ব্রেকফাস্ট আনতে বলে। ওরা ব্রেকফাস্ট শেষ করে। বিকেলের দিকে সিওল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে আরামের জেট। সেখানে সব তৈরি ছিল। শীতের সময় আরাম রিদিকে ভালো করে শীতের কাপড় পরিয়ে দেয়। বাইরে বের হতে ওদের জন্য আগে থেকে গাড়ি ছিল। ওরা উঠে বসে। ওদের গাড়ি সোজা চলে আসে আরামের অ্যাপার্টমেন্টে। সিওল সিটির লাক্সারি একটা এরিয়া, সব থেকে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এ গাড়ি প্রবেশ করে। দিদি সব কিছু দেখে তাকিয়ে মুগ্ধ। এশিয়ার সব দেশে এখন শীত। কোরিয়াতে স্নোফল হয়। এখন বাইরে প্রচুর ঠান্ডা, বাংলাদেশের তুলনায় অনেক বেশি। গার্ড এসে গাড়ির দরজা খোলে। আরাম বের হয়ে রিদিকে হাত ধরে বার করে। মিসেস ইউনসো এত বছর পর দেশে নিজের বাড়িতে, যদিও এটা তার বাপের বাড়ি নয়, তার ছেলের বাড়ি, তারপরও শান্তি লাগছে। ভীষণ সুস্থ বোধ করছেন তিনি নিজের ভেতর থেকে। আম্মু, আরহাম, লেটস গো উইথ এ নিউ স্টার্ট। নিউ ইয়ার, নিউ স্টার্ট। আরামের এক হাতে মায়ের হাত, অন্য হাতে স্ত্রীর হাত, পেছনে জংসুক। সবাই ভেতরে প্রবেশ করে। দিদিকে নিয়ে আরহাম রুমে চলে যায়। মিসেস ইউনসুও রুমে যায়, আর জংসুকও। সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। বাংলাদেশ। সকালে ঘুম থেকে উঠতে রুজি এবং মিস্টার খানের একটু বেশি দেরি হয়ে যায়। ওরা দুপুরের পর ঘুম থেকে ওঠে। রুজি ঘুম থেকে উঠে দেখে ঘড়িতে তখন বাজে দুপুর 1টা। ড্যাম, এত বেলা পর্যন্ত কিভাবে ঘুমালাম? রোজি বিছানা ছেড়ে নামে। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে দেখে তার পার্সোনাল মেট তার সামনে দাঁড়িয়ে। পাখি, তুই এখানে কি করছিস? আরে আপামনি, আপনি ঘুমাচ্ছেন? ওদিকে রাতের বেলায় প্রায় মাঝরাতের সময় আরাম স্যার ওই মেয়েটা আর ওনার মাকে নিয়ে বেরিয়ে গেছে বাসা থেকে। এখনও আসেনি? মানে কোথায় গেছে? আমি কি জানবো আপা, আপনারে কতবার ডাকলাম, ডাকই শুনেন না। আজব, আমি তো এত গভীর ঘুমাই না কখনোই। আঙ্কেল কোথায়? ওনাকেও সকাল থেকে দেখি নেই, তবে রাতে ওদের সাথেও দেখি নেই। চল তো আগে উপরে গিয়ে দেখি। রোজি আর পাখি দুজনে উপরে গিয়ে দেখে মিস্টার খানও সেভাবে ঘুমিয়ে আছে। আঙ্কেল। মিস্টার খান উঠে বসে। কি ব্যাপার, এত সকালে তোমরা এখানে? সকাল নয় আঙ্কেল, দুপুর 1টা বাজে। কি বলো? হ্যাঁ। রোজি সব খুলে বলে মিস্টার খানকে। কি বলো? মিস্টার খান আরামের ফোনে কল করে। আনরিচেবল শোনাচ্ছে। মিসেস ইউনসুয়ের ফোনও। কোথায় গেল? আঙ্কেল নিন, এখন দেখুন কি হলো। রুজি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। ইরফানকে কল করে। আপনি কোথায়? বাড়িতে। আর কোথায়? জলদি বের হন, দেখা করব। এখন? হ্যাঁ, এখনই বের হন। রুজি দ্রুত বের হয়ে যায় 5 তারকা রেস্টুরেন্টে। জলদি খোঁজ লাগান ওরা কোথায় গেছে। কোরিয়া গেছে। কোরিয়া? হ্যাঁ, কেন? আরামের সকল শক্তির আরেকটা উৎস কোরিয়া। বাংলাদেশ থেকে কোরিয়াতে ওর প্রভাব বিশাল। তাছাড়া মিসেস ইউনসো কোরিয়ান। আরামের কাছে কোরিয়ান সিটিজেনশিপ আছে। আমার কি হবে এখন? সেটা তুমি ভাবো, আমি ভাবতে পারছি না। কথাটা বলে ইরফান সেখান থেকে উঠে চলে যায়। রুজি নিজের পায়ে নিজে বাড়ি মারে। না, তুমি কোরিয়া গিয়ে বাঁচতে পারবে না আরাম। আমিও যাব কোরিয়া। বাবা, কোরিয়াতে? আরাম কিছু খাবার অর্ডার করে দিয়েছে সবার জন্য। খাবার ডেলিভারি হয়ে গেলে সবাই মিলে ফ্রেশ হয়ে খেতে বসে। দিদি টেবিলের খাবারগুলোর দিকে তাকিয়ে দেখছে বেশ কিছু খাবারের সঙ্গে কিমচিও আছে। এটা কিমচি আম্মু? হ্যাঁ, এটা কিমচি। আমিও পারি বানাতে। তাহলে কাল তুমি আর আমি মিলে বাজারে যাব, সব মশলা কিনে নিয়ে আসবো, তারপর দুজন বানাবো। বা, খুব এক্সাইটেড আমার মেয়েটা। হ্যাঁ। রিদি আর মিসেস ইউনসুয়ের এমন দৃশ্য দেখে আরামের শান্তি লাগে। সবাই মিলে ওদের ডিনার এনজয় করে। আরাম রিদির বাবার নাম্বারটা জোগাড় করে। আরাম ফোন করে আজিজ রহমানকে। হ্যালো আরহাম। হ্যাঁ আরহাম। আমার রিদি কোথায়? কেমন আছে? আমাকে ক্ষমা করে দাও বাবা, তোমাকে সেদিন চর মারাটা উচিত হয়নি। আপনি প্লিজ শান্ত হন। আমি কোরিয়া এসেছি, রিদি আমার সঙ্গে আছে। রিদিকে নিয়ে কোনো চিন্তা করবেন না। আর কন্ট্যাক্টের বিষয়ে একটা কথা, ইরফান খান ওর নেক্সট টার্গেট ওই জমিগুলোকে অ্যাচিভ করা। আপনি কৃষকদের সাবধান করে দিন, বাকি আমি আছি। কিন্তু আরহাম, বাবা, এর থেকে বেশি কথা আমি বলতে পারবো না। আপনি চাইলে পদ্মার সঙ্গে কথা বলতে পারেন। দাও বাবা। আরাম রিদির কাছে ফোন দেয়। রিদি আরামের দিকে তাকায়। কথা বলো। হ্যালো রিদি, বাবা কেমন আছো? আমি ভালো, তুই ঠিক আছিস মা? হ্যাঁ বাবা, আই মিস ইউ টু বাবু। বাবা, রিদির বাবার সঙ্গে অনেক কথা বলে। আরহাম কাজ করছিল। কথা বলা শেষ করে রিদি ফোনটা আরহামকে দিয়ে ওয়াশরুমে চলে যায়। রিদি ফ্রেশ হতে গিয়ে পরনের জামা ভিজিয়ে ফেলে। খুব কষ্টে কল বন্ধ করে। আল্লাহ, এটা কি ছিল? ভিজে গেলাম, এবার কি হবে? ওনাকে বলি কাপড় দিতে। দিদি দরজা খুলে মুখটা বের করে, এই যে শুনছেন? আরাম ল্যাপটপ থেকে মুখ সরিয়ে দিদির দিকে তাকায়। হ্যাঁ, আমাকে জামা দিবেন প্লিজ? আমি ভুল করে নিজেকে ভিজিয়ে ফেলেছি। দিচ্ছি। আরামের মুখে বাঁকা হাসি। সে ওয়ার্ড্রপ থেকে নিজের একটা সাদা শার্ট আর রিদির লাল রঙের আন্ডারওয়্যার দিয়ে রিদিকে ধরিয়ে দেয়। রিদি কাপড় পেয়ে খুশি হয়, তবে যখন দেখে কাপড়টা কি তা দেখে অবাক হয়ে যায়। এগুলো কি লুচ্চা!
রিদি জামাগুলো পরেছে ঠিক, কিন্তু বের হচ্ছে না। আরহাম ভেতর থেকে এবার রিদিকে আওয়াজ দেয়, বের হবে মিসেস খান, নাকি আমি দরজা বন্ধ করে দেব? না না, বের হচ্ছি। রিদি বের হয়। আরহাম হাঁ হয়ে তাকিয়ে আছে। সারা শার্টের নিচ দিয়ে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। আরহামের কেমন লাগছে? গরম লাগছে। আরহাম রিদির দিকে এগিয়ে যায়। কি করছেন? দেখছি আমি। আরহাম রিদির ঠোঁট আঁকড়ে ধরে। রিদিকে রেসিস্ট করার সময় টুকু না দিয়ে রিদিকে ধরে বিছানায় ফেলে দেয়। ব্যথা পেয়েছি। কোথায়? পিঠে। আরহাম রিদিকে পিঠ মুখ করে শুয়ে দেয়। আরে, আমি মালিশ করে দিচ্ছি। না, লাগবে না, ছাড়ুন। আরামের ঠোঁটে বাঁকা হাসি। সে একটানে রিদির পরনে থাকা শার্টটা খুলে ফেলে। রিদি বালিশে মুখ গুজে দেয়। হোয়াট এ বিউটিফুল ভিউ। আরাম রিদির চুলগুলো সরিয়ে সেখানে চুমো খায়। রিদি কেঁপে ওঠে। রিদির শরীরে আরামের গভীর দাঁতের দাগগুলো আছে, কিন্তু সারা শরীরে সে লাল লাল দাগ নেই। সো ব্যাড বেবি গার্ল, তোমার শরীরে আমার দেওয়া দাগগুলো গভীরভাবে থাকা উচিত। কথাটা বলে আরাম রিদিকে বাইট করতে থাকে। রিদি আরামের চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরেছে। আরামের সূক্ষ্ম দাঁতের সুন্দর ছাপগুলো রিদির শরীরে বসে যাচ্ছে। এটা শরীর আমার, এই হৃদয়টা আমার, আত্মা আমার, সব আমার, শুধু আমার। রিদি আরামের পাগলামিতে মগ্ন হতে থাকে। আরামের পাগলামিতে বাধা দেওয়ার সাধ্য এখন রিদির নেই। সে চুপচাপ আরামকে তার কাজ করতে দেয়। রাত তখন 2টা। আরাম রিদির বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। রিদি ক্লান্ত। ওর নিঃশ্বাস ভারী হয়েছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে রিদি। আরাম রিদির খোলা বুকে চুমু খায়। রিদি আবার কেঁপে ওঠে। আরাম শব্দ করে হাসে। হাসছেন কেন? তুমি খুবই নরম। ছাড়ুন। ছাড়বো না। না, ছাড়ুন। চলো, তুমি যেখানে যাবে সেখানে একসাথেই যাই। না, ছাড়ুন, আমি একা পারবো। আরাম রিদির দিকে তাকায়। ওর ওই চোখের উপর কথা বলার সাহস রিদির নেই। সে চুপ হয়ে যায়। আরাম রিদিকে নিয়ে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়ায়। রিদিও কিছু বলে না, চুপচাপ আরামের কেয়ারগুলো উপভোগ করতে থাকে। সকাল সকাল এখানে মেয়েরা আসে। কাল কুরিয়ার আসার আগে আরাম কোনোভাবে সার্ভেন্ট জোগাড় করার সময় পায়নি, তাই এখানে এসে সার্ভেন্ট হায়ার করে। তাদের কাজ বুঝিয়ে দিয়ে জংশুক আবার ঘুমোতে চলে যায়। আমারই সব সমস্যা। কথাটা বলতে বলতে জংশুক নিজের রুমের দিকে যাচ্ছিল, এমন সময় তার ফোনে ফোন আসে। জংশুক নাম্বারটা দেখে একটু অবাক হয়। তারপর সে রুমে গিয়ে ফোনটা তুলে নেয়। হ্যালো। জংশুক, ফোন কাটবে না। তুমি করে এসেছো, প্লিজ দেখা করো। সিয়ান, আমি পারবো না। প্লিজ জংশুক, যদি জীবনে আমাকে 1 সেকেন্ডের জন্য হলেও ভালোবেসে থাকো, তাহলে 1 ঘন্টার জন্য হলেও আমার সঙ্গে দেখা করো। তুমি একটা বিশ্বাসঘাতক। সেটা না হয় দেখা হবার পরেই ডিসাইড করো। লোকেশন পাঠিয়ে দিও। কথাটা বলে জংশুক ফোন কেটে দেয়। কী চায় এই মেয়েটা? সকাল সকাল ঘুম থেকে উঠে আরাম দেখে সে রিদিকে জড়িয়ে রেখে আছে। রিদির পরনে শুধু সেই শার্টটা, আর আরামের প্যান্ট পরা শুধু। ওদের গায়ে কমফোর্ট জড়ানো। রিদির শোয়া আঁকাবাঁকা হওয়ার কারণে ওর শার্ট একটু বেশি উপরে চলে গিয়েছে। এতে করে রিদির পা সহ প্রায় সব কিছুই দৃশ্যমান। আরাম নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে রিদির উপরে চলে আসে। রিদি তখনও বেঘুরে ঘুম। রাতে ঘুমোতে না দিলে যা হয় আর কি। বেয়াদব আরহাম। কিছুক্ষণ পর রিদির শরীরে 440 ভোল্টেজের ঝটকা খায় সে। চোখ খুলে দরফুরিয়ে ওঠে রিদি। তবে নিজের উপরে আরহামকে দেখে রিদির রাগ করতে যাবে, কিন্তু তার আগে রিদির ঠোঁট জোড়া দখল করে নেয় আরহাম। রিদির মুখ থেকে এখন কোনো কথা না, শুধু শব্দ বের হচ্ছে। তবে কিছুক্ষণ পর রিদি শান্ত হয়ে যায়, কারণ এই ছেলে তাকে ছাড়বে না। একবার ধরেছে যখন, এত সহজে তো নয়। রিদির ভাবনার মাঝে আরহাম রিদির গলা জোরে একটা কামড় বসিয়ে দেয়। রাক্ষস একটা, মরে গেলাম। তুমি এখন শুধু আমার কথা ভাববে, শুধু আমার। কথাটা বলে আরহাম নিজের স্পিড বাড়িয়ে দেয়। রিদি আরহামের পিঠে খামচে ধরে। সকাল 10টা। সবাই খাবার টেবিলে নাস্তা করতে বসেছে, কিন্তু রিদি আর আরহাম নামেনি। আন্টি ইউনসো। হ্যাঁ বলো বাবা। আপনি প্লিজ স্যারকে ডেকে দিন। আজকে 11:30 ইম্পর্ট্যান্ট মিটিং আছে। ও মা, আরাম তো এমন করে না কখনো। কাজ থাকলে সকাল সকাল উঠে যায়। জংশুক জানে, কিন্তু সে এটাও জানে এখন স্যার তার একা নয়। দেরি হওয়াটা সাধারণ ব্যাপার। তবে সে এখন চাইছে না আরহামকে ডাকতে, তাই মিসেস ইউনসুকে বলে কৌশলে, কারণ মিটিংটা জরুরি। আমি যাচ্ছি, দেখি কি বলে। মিসেস ইউনসু ছেলের রুমের দরজায় এসে দাঁড়ায়। আরহাম তখনও রিদিকে জ্বালাচ্ছে। রিদির এবার ব্যথা হচ্ছে। সে আরহামের কাছে আকুতি সুরে বলছে, ছাড়ুন প্লিজ, আর পারছি না। সকাল 10টায় বেজে গেছে, আর নিতে পারছি না। এর মাঝে হঠাৎ মিসেস ইনসুয়ের গলা, আরহাম বাবা, কোথায় তোরা? তোর নাকি একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে আজকে। মিসেস ইনসুয়ের কণ্ঠ শুনে রিদির নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে। এসব শব্দ উনি শুনলে কি হবে? আরামে এক হাতে নিজের ঘামে ভিজে যাওয়া চুলগুলো কপাল থেকে সরিয়ে বলে, হ্যাঁ আম্মু, আসছি, 20 মিনিট। আচ্ছা। মিসেস ইউনসু আবার চলে আসে খাবার টেবিলে। জংশুক নিজের আন্টির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে যা ভেবেছিল তাই সঠিক কিনা। তবে মিসেস ইউনসু আসলে নিজেই কিছু বুঝতে পারেনি।
তো তাকে দেখে জংশুক কি বুঝবে? জংশুক এবার চিন্তা বাদ দিয়ে খাবারে মন দেয়। আরাম অবশেষে হৃদিকে ছেড়ে দেয়। হৃদির ভেতর নড়বার শক্তিটুকু নেই। আরাম হৃদিকে গোসল করিয়ে আবার শুয়ে দেয়। না খেয়ে ঘুমাবে না, প্রচুর ঘুম পাচ্ছে, ঘুমাবে কিন্তু খাবার খেয়ে তারপর। আরাম হৃদির কপালে চুমু দিয়ে বাইরে চলে আসে। টেবিলে বসে সার্ভেন্টকে বলে হৃদিকে খাবার দিয়ে আসতে। এরকমটাও ঠিক নয় আরাম। কোনটা আম্মু? এই যে মেয়েটাকে খেতে আসার যোগ্য পর্যন্ত রাখলে না এটা। আম্মু প্লিজ, আমি তোমার ছেলে। তুই আমার ছেলে। আমি তো দেখছি চুল পাকার আগেই দাদি হয়ে যাব আমি। আম্মু, ওগুলো এমনি পেকে গেছে, তুমি তো কালার করে রাখো। তুই এখন মাকে এসব বলবি? আমার কিউটি আম্মু, তুমি তো এমনি সুন্দর। আমাদের সময় নেই জংশুক, লেটস গো। আর হ্যাঁ আম্মু, পদ্মাকে ডেকো না। কথাটা বলে আরাম জংশুককে নিয়ে বেরিয়ে আসে। কোরিয়ান অফিসে জয়েনিংয়ের আজকে প্রথম দিন এবং মিটিং আছে, তাই আরহাম গাড়িতে বসে নিজের ট্যাবে মিটিং সম্পর্কে স্টাডি করতে থাকে। বাংলাদেশ। মিস্টার খান কেমন পাগলের মতো চিৎকার করছে, সব গেল, সব গেল। আরহাম, কি করলি? আমার সব প্ল্যান ভেস্তে দিলি? প্ল্যান এখনও ভেস্তে যায়নি মিস্টার খান। হঠাৎ করে পেছন থেকে রোজির বাবার কণ্ঠ শুনে অবাক হয়ে যায় মিস্টার খান। হাসান তুই? হ্যাঁ বন্ধু, আমি। দেখ বন্ধু, তুই তো জানিস রোজি ছাড়া আমার জীবনে কেউ নেই। মেয়েটা যা চেয়েছে তাই দিয়েছি, শুধুমাত্র তোর ছেলেটাকে দিতে পারলাম না। আমার এ বিষয়ে কিছু করার নেই। আছে রে বন্ধু, অনেক কিছু করার আছে। আমার কথা শোন, এতে তুই পাবি আমার সেই সকল সম্পত্তি যা তোকে দিতে চেয়েছিলাম, আর আমার মেয়েটা পাবে আরহাম। কি কথা?